সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্যযোগে। সাথে আছি আমি ডাক্তার ফাহমিদা বিনতে মেসবা। ব্লাড ক্যান্সার এমন একটি রোগ যা শুনলে আমরা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। তবে বর্তমানে আমাদের দেশেও এর উন্নত চিকিৎসা রয়েছে এবং রোগীকে সুস্থ করে তোলা সম্ভব। বাংলাদেশে ব্লাড ক্যান্সার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে আমাদের আজকের আয়োজন। বিষয়টি নিয়ে পরামর্শ দিতে আজকে আমাদের সাথে আছেন এভারকেয়ার হাসপাতালের হেমাটোলজি অ্যান্ড স্টিম সেল ট্রান্সপ্লান্ট বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালেহ। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরের স্বাস্থ্যযোগে। আলোচনার শুরুতেই আমরা একটি বিশেষ প্রতিবেদন দেখে নেব। প্রতি মুহূর্তে আমাদের জিইয়ে রাখতে নতুন কোষ তৈরি হচ্ছে, আর মৃত কোষগুলো শরীর থেকে বেরিয়ে যাচ্ছে জৈবিক প্রক্রিয়ায়। সেই কোষগুলোর মধ্যেই যখন কিছু কোষ অপরিপক্ক অবস্থায় সৃষ্টি হয়ে নিজেদের সংখ্যাকে বাড়াতে থাকে, তাকেই বলা হয় ক্যান্সার। মানবদেহের যে কোনো অঙ্গ, এমনকি রক্তেও ক্যান্সার হতে পারে। রক্তের ক্যান্সার মূলত 3 ধরনের: লিউকোমিয়া, মায়োলোমা এবং লিম্ফোমা। রক্তের ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক উপসর্গগুলো খুবই সাধারণ: জ্বর, দুর্বলতা, হাড়ে ব্যথা কিংবা রক্তস্বল্পতা। প্রায় 3000-এর মতো মানুষ, এটা এখানে আমি বাচ্চার বয়স্ক ভাগ করে বলছি না, যে সেটা নতুন করে আক্রান্ত হয় প্রতি বছর, এবং এর মধ্যে 2000-এরও বেশি আবার মারা যায়। এই হলো মানে আন্তর্জাতিক সংস্থা হিসাব বাংলাদেশ সম্পর্কে। মূলত রক্ত পরীক্ষা দিয়ে আমরা বুঝি। এরপরে যখন আমরা সন্দেহ করি যে এই পেশেন্টের ডায়াগনোসিস মে বি ব্লাড ক্যান্সার, সেই ক্ষেত্রে আমাদের আরো অ্যাডভান্স কিছু পরীক্ষা রয়েছে। যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করি, এটা বোন ম্যারো স্টাডি করি, যেহেতু ব্লাড ক্যান্সারের মূল উৎপত্তি আমাদের অস্থিমজ্জা থেকে। গেল 10 বছরে দেশে ক্যান্সার নির্ণয়ের পরীক্ষা ও চিকিৎসা দুটোই সুলভ হয়েছে। কেমোথেরাপির পাশাপাশি বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মতো জটিল চিকিৎসাও হচ্ছে, তবে চিকিৎসাটা দীর্ঘমেয়াদী আর ব্যয়বহুল। ওভারঅল কিন্তু ব্লাড ক্যান্সারের চিকিৎসা ব্যয়বহুল। আমাদের একটা এএমএল এর প্রথম 1 মাসের এএমএল এর চিকিৎসায় খরচ পড়ে প্রাইভেট পর্যায়ে 3 থেকে 3.5 লক্ষ টাকা থেকে কোথাও 10 লক্ষ টাকা খরচ পড়ে। সরকারি পর্যায়ে কোনো মতে এটা 2 লক্ষ টাকার নিচে, পেশেন্টরা 2 লক্ষ টাকার নিচে খরচ করে এই চিকিৎসা থেকে বেরিয়ে আসতে পারে না। মানে যত আগে ধরা পড়বে এবং চিকিৎসাটা যদি সঠিক চিকিৎসা পায়, সঠিক চিকিৎসার উপর জোর দেই, কারণ আমাদের দেশের মানুষরা অভাব, মানে আর্থিক কারণে হোক বা না জানার কারণে হোক, সঠিক জায়গায় যাচ্ছেন না। প্রচলিত নানা ধরনের চিকিৎসার মধ্যে গিয়ে অনেকটা সময় নষ্ট করে ফেলছেন। পরবর্তীতে যখন হাসপাতালে আসেন তখন কিন্তু অনেক দেরি হয়ে যায়। যে কোনো ক্যান্সারের মতো রক্তের ক্যান্সারও প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই তা নিরাময়যোগ্য। সেজন্য সামাজিক সচেতনতা যেমন দরকার, তেমনি দক্ষ চিকিৎসক ও জনবলের সংকট দূর করাও চ্যালেঞ্জ বলছেন সংশ্লিষ্টরা। ফাল্গুনী রশিদ, একাত্তর, ঢাকা। ডাক্তার সালেহ, আপনার কাছে শুরুতেই জানতে চাই যে সব ধরনের ক্যান্সারের বিরুদ্ধেই আমরা যুদ্ধ করছি, তবে ব্লাড ক্যান্সার নিয়ে আমরা একটু বেশি আতঙ্কগ্রস্ত। শুরুতেই আপনি যদি আমাদেরকে একটু বলে দেন যে আসলে বাংলাদেশে সার্বিক চিত্রটি কি, অর্থাৎ ব্লাড ক্যান্সারের রোগীরা কি দিন দিন বাড়ছে বা রোগীর সংখ্যা কিরকম, আর কারা বেশি আক্রান্ত হচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের দেশে ব্লাড ক্যান্সারের সংখ্যা যে বাড়ছে তা না, বরঞ্চ আমাদের ডায়াগনোসিসটা আগের চেয়ে আমি মনে করি যে বেটার হচ্ছে, ফলে রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। রোগী হয়তো আগেও ছিল। তো আমাদের দেশে ব্লাড ক্যান্সারে আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ হলো, কিছুদিন আগেও আমাদের দেশে ব্লাড ক্যান্সারের একটা পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা ছিল না। যেমন আমাদের ডায়াগনোসিসের জন্য আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর উপর ডিপেন্ড করতে হতো। আমাদের দেশের কেমোথেরাপি বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মতো ট্রিটমেন্ট আমাদের দেশে ছিল না। ফলে একটা ডিজিজের যখন আমাদের ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট হাতে থাকে না, তখন আমাদের পেশেন্ট থেকে শুরু করে ডাক্তারাই আতঙ্কগ্রস্ত থাকতেন। কিন্তু এই চিত্রটা গত কিছুদিন থেকে এটা পাল্টে গেছে। আমি যদি চিন্তা করি, গত 5-7 বছরে এটা পাল্টাতে শুরু করেছে। এখন আমাদের দেশের আর এই অবস্থাটা নেই। ফলে আমরা যেটা করতে পারছি, সহজেই একটা ব্লাড ক্যান্সারকে ডায়াগনোসিস অর্থাৎ কনফার্মেশন করতে পারছি যে সেটা কেমন ধরনের ব্লাড ক্যান্সার এবং কি টাইপের সাবটাইপ সহ, এটা আমাদের দেশেই সম্ভব হচ্ছে। ফলে যেমন আমাদের ডায়াগনোসিসের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, আমাদের কনফার্মেশনের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এবং আমরা সঠিক পদ্ধতিতে চিকিৎসাটাও দিয়ে দিতে পারছি। তো সার্বিক অবস্থা যদি আমি চিন্তা করতে যাই, আমাদের দেশে ব্লাড ক্যান্সারের সংখ্যা কিন্তু অনেক। প্রতিদিন প্রায় 350 এভারেজ ক্যান্সার রোগী ডায়াগনোসিস হয় আমাদের বাংলাদেশে, এবং তার মধ্যে একটা বিরাট সংখ্যক হলো ব্লাড ক্যান্সারের রোগী। এবং ব্লাড ক্যান্সার একটা কিউরেবল ডিজিজ, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কিউর করা সম্ভব। ফলে আমাদের মধ্যে যখন এই ব্লাড ক্যান্সারটা ডায়াগনোসিস হয়, তখন রোগীর স্বাভাবিক চিকিৎসা যেহেতু এখানে কোনো কাজ করে না, তখন রোগীরা কোথায় যাবে?
এটা কি পাবলিক লেভেলে যাবে নাকি প্রাইভেট লেভেলে যাবে, না এটা কতটা টাকা লাগবে, একটা সার্বিক সবকিছু চিন্তা করেই মানুষ আতঙ্কগ্রস্ত হয়। তো এটা নিয়ে এখন আর আমাদের আগের মতো ওই আতঙ্কগ্রস্ত হওয়ার দরকার নেই, এবং আমাদের দেশে এখন সীমিত সংখ্যক হলেও প্রায় পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা আমাদের দেশে আছে। আচ্ছা, ব্লাড ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি আমরা জানতে চাই যে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আমাদের নতুন কি ধরনের সংযোজন হয়েছে? ব্লাড ক্যান্সারের দুটো চিকিৎসা, ঠিক না? একটা হলো কেমোথেরাপি আর একটা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। সবার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয় না। তো ব্লাড ক্যান্সারের কেমোথেরাপিটার একটা নির্দিষ্ট শিডিউল আছে, একটা নির্দিষ্ট ডোজ আছে। তো আগে আমাদের কাছে এই মাপকাঠিটা ছিল না, আমাদের সাপোর্টিং কেয়ার এত ভালো ছিল না, আমাদের নার্সিং ত্রুটি ছিল, আমাদের ফার্মাসির ত্রুটি ছিল, ফলে আমরা কেমোথেরাপিটাও সীমিত আকারে দিতাম, ফলে আমাদের আউটকামটা সেরকম আসতো না। কিন্তু এখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট ডোজ এবং টাইম শিডিউল মতো আমরা কেমোথেরাপি দিতে পারি এবং তাদের সাইড এফেক্টগুলো আমরা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি। আর এটাও একটা নতুন সংযোজন, আমাদের বিভিন্ন ধরনের ইমিউনোথেরাপিতে চলে আসছি, আমরা বিভিন্ন ধরনের টার্গেটেড থেরাপি আমরা দিতে পারছি। এবং আরো নতুন কথা হলো যে আমাদের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, যেটা অটোলোগাস এবং অ্যালোজেনিক দুইটাই আমরা করতে পারছি। এবং অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট করতে যে ধরনের ডোনারের প্রয়োজন হয়, যে ডোনাররা ফুল ম্যাচ হতে হবে, ম্যাচ না হলে কি হবে, তো ওইগুলোও যাদের ম্যাচিং নাই তাদেরও আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টে নিয়ে যেতে পারছি। পাশাপাশি বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য যে কন্ডিশনিং প্রয়োজন হয়, যে কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপি, টিবিআই বলে, টোটাল বডি রেডিয়েশন, সেগুলো এখন আমাদের দেশে সম্ভব। ফলে এই সবগুলাই আমি বলবো যে নতুন সংযোজন, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি এবং সব ধরনের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। জি, ব্লাড ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে কিছু অন্তরায় তো আমাদের মধ্যে এখনো রয়ে গেছে। তো রোগ শনাক্ত করার ক্ষেত্রে আপনি আমাদের অবস্থানটি তুলে ধরলেন, কিন্তু তারপরেও কিন্তু বেশিরভাগ রোগীরাই দেশের বাইরে চলে যেতে চাচ্ছে। এটি কেন হয়? অ্যাকচুয়ালি এটা হলো যে আমাদের পাবলিক লেভেলে এই ডায়াগনোসিসের ফেসিলিটিগুলো এখনো পুরোপুরি আসেনি। তো ফলে আমাদের বৃহৎ একটা জনগোষ্ঠী আমরা জানি না যে এই ডায়াগনোসিসটা কোথায় গেলে সঠিকভাবে হবে। যেহেতু আমাদের গতানুগতিকভাবে আমরা পিছিয়ে ছিলাম, তো এখনো আমরা যারা অবগত নই, আমাদের সীমিত যে সেন্টারগুলো চালু হয়েছে, তো তখন আমরা একটা হতাশায় ভুগে যাই। এটা এমন একটা ইমার্জেন্সি ডিজিজ, যখন এটা ডায়াগনোসিস হয়, রোগীদের ব্লিডিং শুরু হয়, রোগীদের অস্বস্তি লাগে, খাওয়া দাওয়া করতে পারে না, জ্বর থাকে, যেটা আমরা শুরুতে শুনেছি। তো সবকিছু মিলে যেটা হয় যে একটা হতাশাগ্রস্ত, একটা ত্রাস, একটা ভয় চলে আসে যে আমরা কোথায় যাব। ফলে আমরা অনেকেই আমরা বাইরে চলে যাই। অনেক ক্ষেত্রে আমরা এই ভরসা দিতে পারি না যে আমাদের ডায়াগনোসিসটা ঠিক মতো হবে কিনা। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এই ট্রিটমেন্টের পূর্ণাঙ্গ চিকিৎসাটা আমরা কমপ্লিট করতে পারবো কিনা। এই সব কিছু মিলেই আমার কাছে মনে হয় যে একটা ইনফরমেশন গ্যাপ আছে, যেটা আশা করি আস্তে আস্তে কেটে যাবে। এবং এখন কিন্তু অনেক রোগী আর বাইরে যাচ্ছে না, আমাদের দেশেই চিকিৎসা নিচ্ছে। আপনি যে বললেন একটা ইনফরমেশন গ্যাপ আছে, তো সেক্ষেত্রে আসলে আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি? সেখানে আমাদের ডাক্তার থেকে শুরু করে যারা আমরা আছি বিভিন্ন সামাজিক বিভিন্ন স্তরে, যারা সমাজকর্মী, যারা মিডিয়া কর্মী, যারা বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে আছে, এবং একটা গণসচেতনতা তৈরি করা যে এই চিকিৎসাটা কিন্তু যেখানে ফেসিলিটি অ্যাভেলেবল আছে এটাকে সঠিকভাবে তুলে ধরা, অতিরঞ্জিত না করা। অনেক সময় দেখা গেছে আমরা অনেক সেন্টার স্টার্ট করেই অনেক বেশি কথা বলি, ফলে রোগীরা এসে দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে এসে সেই পর্যাপ্ত চিকিৎসাটা পাচ্ছে না, একটা বিরূপ ধারণা তৈরি হয়। তো আমরা সঠিকভাবে যদি আমরা কোথায় কোথায় ট্রিটমেন্টগুলো আছে, প্রাইভেট লেভেলে কোথায় আছে, পাবলিক লেভেলে কোথায় আছে, এবং তাদের সাকসেসগুলো যদি আমরা প্রচার করতে থাকি, তখন দেখা যাবে যে মানুষের মধ্যে এই যে গ্যাপটা, জানার যে একটা অভাব, সেটা থাকবে না এবং সবাই জেনে যাবে, এবং তখন আর এতটা বাইরে যাওয়ার দরকার হবে না। স্বাস্থ্যযোগে এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ ৭১ স্বাস্থ্যযোগে। আমরা আজ কথা বলছি বাংলাদেশে ব্লাড ক্যান্সার চিকিৎসার অগ্রগতি নিয়ে। এভারকেয়ার হাসপাতালের হেমাটোলজি অ্যান্ড স্টিম সেল ট্রান্সপ্লান্ট বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালে আছেন আমাদের সাথে। ডাক্তার আবু জাফর, আমরা চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলতে চাই। কেমোথেরাপি এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, এগুলোর মাধ্যমে রোগী ভালো হওয়ার হার কেমন এবং চিকিৎসার ক্ষেত্রে কতখানি আশাবাদী হওয়ার সুযোগ রয়েছে? চিকিৎসার যে ভালো হওয়ার হারটা ডিপেন্ড করে হলো যে আমরা কত সূক্ষ্মভাবে, কত অ্যাকুরেটলি আমরা এই লিউকেমিয়াটাকে বা ব্লাড ক্যান্সারকে ডায়াগনোসিস করতে পারি। আমি আগেই জোর দিয়েছিলাম যে সঠিক ডায়াগনোসিসটা খুবই ইম্পর্টেন্ট।
যেমন লিম্ফোমা, আগে আমরা জানতাম যে লিম্ফোমা মাত্র 2 ধরনের আছে, হজকিন্স এন্ড নন হজকিন্স, কিন্তু এখন এটা প্রায় 110 রকমের। লিকিমিয়া জানতাম অ্যাকিউট, ক্রনিক, মাইলয়েড, লিম্ফোয়েড, এখন এগুলোর প্রত্যেকটার অনেক সাবটাইপ চলে আসছে। তো প্রত্যেকটা ডিজিজে যে এরকম এত ক্যাটাগরাইজেশন, যত স্পেসিফিকলি আমি জানতে পারবো তত অ্যাকুরেটলি আমি সেই কেমোথেরাপিটা বা মেডিসিনটা দিতে পারবো। দেন কিছু মলিকুলার জিনিস চলে আসছে যেগুলোর দ্বারা আমরা প্রত্যেকটা টাইপকে বিভিন্ন রিস্ক স্ট্র্যাটিফিকেশনে নিতে পারি। যেমন একটা সাবটাইপেরই আবার 3টা গ্রুপে ভাগ করা হয়, যেমন এটা কি স্ট্যান্ডার্ড রিস্ক, ইন্টারমিডিয়েট রিস্ক নাকি হাই রিস্ক। তো সেই অনুযায়ী তার আউটকামটা ডিপেন্ড করে। আর আমরা যদি প্রপারলি এই কেমোথেরাপিটা দেই এবং যার প্রয়োজন হয় সেই মতো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করি, তাহলে দেখা যাচ্ছে যে বেশিরভাগ রোগী এতে কিউর হওয়া সম্ভব। বাচ্চাদের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে 100 জনে শতকরা 90 বাচ্চাই শুধু কেমোথেরাপিতে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ছাড়াই কিউর হয়ে যাচ্ছে। বড়দের ক্ষেত্রে যারা ইয়াং অ্যাডোলেসেন্ট আছে তাদের 60% কিউর হয়ে যাচ্ছে। নাজমুল ভাই। যারা 50 ইয়ার্স পর্যন্ত আছেন তাদের 50% পর্যন্ত কিউর হয়ে যাচ্ছে। যাদের 60 বছর বা তার উপরে আছেন তাদের ক্ষেত্রে কিউর রেটটা অনেক কম। সেখানে আমরা অনেক ক্ষেত্রে পেলিয়েটিভ কেমোথেরাপি দিয়ে থাকি এবং তার যে অর্গান ফাংশন অনুযায়ী সেই ধরনের চিকিৎসা দিয়ে থাকি। তো বলা যাচ্ছে এক কথায় যে আমাদের যে সাকসেস রেট এটা উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনি যদি একটু আমাদেরকে বিস্তারিত বলেন যে সবার তো নিশ্চয়ই এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন লাগে না, কাদের আসলে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হয়? ধন্যবাদ। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সাধারণত 2 ধরনের আছে, একটা হলো অটোলগাস ট্রান্সপ্লান্ট আর একটা হলো অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট। সাধারণত লিউকেমিয়াতে আমরা অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়। অ্যালোজেনিক মানে অর্থাৎ ডোনার থেকে নর্মাল স্টেম সেল নিয়ে যখন রোগীর শরীরে দেওয়া হয় এবং রোগীটা কিউর হয়। তো এটা কাদের প্রয়োজন হয়? আমরা লিউকেমিয়াতে যখন ট্রিটমেন্ট করি, যেমন আমরা আগেই বলেছি যে কোনো ক্যান্সার ডায়াগনোসিস করার পরে আমরা আরেকটা ধাপে এগুই, অর্থাৎ বিভিন্ন মলিকুলার স্টাডিতে আমরা করি, যে স্টাডিগুলো করে আমরা বুঝতে পারি যে এই ক্যান্সারের ধরনটা কতটুকু, যেমন এটা কি হাই রিস্ক ক্যান্সার নাকি ইন্টারমিডিয়েট রিস্ক ক্যান্সার নাকি এটা স্ট্যান্ডার্ড রিস্ক বা গুড রিস্ক ক্যান্সার। তো যারা ইন্টারমিডিয়েট রিস্ক এবং হাই রিস্কে থাকে এদের প্রত্যেকেরই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন হয়। আর যারা স্ট্যান্ডার্ড রিস্ক থাকে তাদের শুধুমাত্র কেমোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করা যায়। আর বাচ্চাদের ক্ষেত্রে বা লিম্ফয়েড ম্যালিগনেন্সির ক্ষেত্রে আমরা একটা জিনিস করি, সেটাকে বলা হয় মিনিমাল রেসিডুয়াল ডিজিজ বা এমআরডি টেস্টিং। একটা পেশেন্ট আছে যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে এটা ইন্টারমিডিয়েট রিস্ক বা একটু ভালো রিস্ক বা ওটার মধ্যে এমন কোনো খারাপ কিছু পাওয়া যায়নি, বাট বায়োলজিক্যালি এই ডিজিজটা একটু খারাপ হতে পারে, অর্থাৎ কেমোথেরাপি ফার্স্ট সাইকেল দেওয়ার পরে তার যে ধরনের রেসপন্স আসার কথা ছিল সেই ধরনের রেসপন্সটা হয়নি, অর্থাৎ সূক্ষ্মভাবে কিছু না কিছু সেল রয়ে গেছে। তো যেটা পরবর্তী ধাপে গেলে সেই ডিজিজটা ভবিষ্যতে আবার ব্যাক করতে পারে বা ব্যাক করার চান্সটা অনেক বেশি, সেক্ষেত্রেও তাদেরকে এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়। আর লিম্ফোমার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, সাধারণত লিম্ফোমা ফার্স্ট লাইন কেমোথেরাপিতে এরা ভালো থাকে। যখন লিম্ফোমাগুলো রিল্যাপস করে তখন ওদেরকে সালভেজ কেমোথেরাপি দিয়ে পরবর্তীতে সবারই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট লাগে। মাল্টিপল মায়োলোমার কথা যদি আমি এক কথায় বলতে যাই, তাহলে সব ধরনের মাল্টিপল মায়োলোমারই ট্রিটমেন্টে অটোলগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্টের দরকার হয় এবং এগুলো খুব সহজভাবেই করা সম্ভব। প্রাইভেট হাসপাতালে আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে, তো সাধারণ মানুষ যদি এই ধরনের সুযোগ সুবিধা পেতে চায় সেক্ষেত্রে আসলে সরকারি হাসপাতালগুলোতে এই ধরনের আধুনিক চিকিৎসা দেওয়া সম্ভব কিনা? আমরা যদি একটু ভালোভাবে দেখি যে এই চিকিৎসার মূল জিনিসটা কি, এই চিকিৎসাটা এক হলো ব্যয়বহুল। এক্ষেত্রে অনেক স্কিল পার্সনের দরকার হয়, এখানে স্কিল নার্সিং দরকার হয়, এখানে স্কিল টেকনোলজিস্টের দরকার হয়। তো এতজন স্কিল গ্রুপকে যখন এই সমন্বিতভাবে একসাথে করাটা আমার কাছে মনে হয় পাবলিক লেভেলে বা সরকারি লেভেলে সবসময় সম্ভব হয়ে ওঠে না, যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পারি। এখানে একজন ডাক্তার আছে, তো যদি টেকনিশিয়ান না থাকে তাহলে এই কাজটা সম্পূর্ণভাবে হবে না। আর এই ক্ষেত্রে কেমোথেরাপি যদি ঠিকমতো না থাকে, এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রসিডিউরাল যে পিছনে যে লোকগুলো আছে, ইন্টারভেনশন রেডিওলজিস্ট আছে, আমাদের আইসিইউ সাপোর্ট লাগে, আমাদের হিমাটোপ্যাথোলজিস্ট লাগে, আমাদের মলিকুলার স্পেশালিস্ট লাগে, আমাদের ভালো ট্রান্সফিউশন বা ব্লাড ব্যাংকিং ফ্যাসিলিটি লাগে। তো এই জিনিসগুলো যদি না থাকে তো সেই জন্য হয়ে উঠছে না। তো প্রাইভেট সেক্টরে যেটা হয়, যেখানে তাও আবার সবাই পারছে না, তো সীমিত আকারে, যেমন এভার কেয়ার এই ক্ষেত্রে সবার ক্ষেত্রে এগিয়ে আছে। কেন? এই ফ্যাসিলিটিগুলো এখানে সব জায়গায় একত্রিত করা গেছে। একজন রোগী হয়তো ক্যান্সারের চিকিৎসায় ভালো হলেন, তো ভালো হওয়ার পর কি আসলে তিনি পুরোপুরি দুশ্চিন্তা মুক্ত, নাকি এরপরও ঝুঁকি থাকতে পারে এবং ফলো আপ
করাটা কতখানি জরুরি? আমরা ইনিশিয়াল ট্রিটমেন্ট করার পরে আমরা তাকে বলি যে আপনার একটা রোগী কিউর ঘোষণা করা হয়। তো তার পুরোপুরি কিউর তখনই ঘোষণা করা হয় যখন নাকি সে ক্যান্সার ডায়াগনোসিস থেকে শুরু করে অ্যাটলিস্ট 5 ইয়ার্স পর্যন্ত সে লিউকেমিয়া ফ্রি থাকে। তো 5 ইয়ার্স যখন পার হয়ে যায় তখনই সে পুরোপুরি কিউর থাকে। কিন্তু ট্রিটমেন্টটা হয়তো 6 মাস থেকে শুরু করে 2 বছর পর্যন্ত এই ট্রিটমেন্টটা চলে থাকে বিভিন্ন রোগ ব্যাধে। তো বাকি সময়টা হয় আমরা ফলো আপ করি, কারো হয়তো 3 মাস পর পর, কারো 6 মাস পর পর, আস্তে আস্তে 1 বছর পর পর ফলো আপ করি, এবং এই ফলো আপটা রাফলি 5 ইয়ার্স পর্যন্ত করা হয়। এই 5 ইয়ার্সের ভিতরে যদি চান্স থাকে যে কারো এটা ব্যাক করার, তো এই ব্যাক করাটাও আমরা আগে থেকে ওইটা টের পাই। সাধারণত 20 to 25% পেশেন্ট বা 30% পেশেন্ট কোনো কোনো ক্ষেত্রে ব্যাক করে থাকে, ডিজিজটা আবার ব্যাক করে। তো আমি যে কিউর রেটটা বলেছি, কারো কারো ক্ষেত্রে 90%, কারো কারো 60 বা 70%, 50%, এটা কিন্তু এই যারা ব্যাক করে ওইটা বাদ দিয়েই বলা হয়েছে, অর্থাৎ এরা পুরোপুরি সুস্থ থাকে এবং পরবর্তীতে অন্যদের মতোই স্বাভাবিক জীবনযাপন করতে সমর্থ হয়। প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যবস্থা নিঃসন্দেহে ব্যয়বহুল। তো সাধারণ মানুষ সেক্ষেত্রে আসলে কি করতে পারে? তারা আসলে কোথায় যাবে? অ্যাকচুয়ালি ক্যান্সার চিকিৎসা সারা পৃথিবীতেই ব্যয়বহুল। এখানে একার পক্ষে এই ব্যয় কমানো সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকগুলো অন্তরায় আমাদের দেশে আছে। যেমন সরকারের পক্ষে অনেক কিছু করা সম্ভব। বিভিন্ন দেশে পৃথিবীতে প্রাইভেট পাবলিকের মধ্যে একটা কোঅপারেশন থাকে, এইভাবে প্রজেক্ট ভাবে আমরা করতে পারি। আমাদের যে মেডিসিনগুলো এগুলো অত্যন্ত কস্টলি, এগুলোর উপর সরকার ট্যাক্স কমাতে পারে, ইজিলি অ্যাভেলেবল করতে পারে। আমাদের দেশে যে কেমোথেরাপিগুলো সীমিত আকারে তৈরি হচ্ছে, সেখানে গভর্নমেন্টের বিভিন্ন সাবসিডি থাকতে পারে, তো ওষুধের দামটা ব্যাপক হারে কমে যেতে পারে। গভর্নমেন্ট বলে দিতে পারে যে যারা প্রাইভেট হসপিটাল তাদেরও যে ভর্তির ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে একটা 30-40% সিট ভাড়াটা কমিয়ে দিতে পারে। ইনভেস্টিগেশন যে দামি দামি ইনভেস্টিগেশন হয় সেগুলো রিএজেন্টের কস্ট এবং তার একটা প্রাইস কম রাখার একটা চিন্তা করা যেতে পারে। তো আমরা যদি এই ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট এবং পেশেন্টের সিট ভাড়াটা যদি আমরা কমাতে পারি, যেগুলো বিশ্বের অনেক দেশে আছে, তাহলে কিন্তু আমাদের এই ক্যান্সার খরচটা প্রাইভেট লেভেলে হলেও অর্ধেকে নেমে আসবে। নানা রকমের আধুনিক চিকিৎসা কিন্তু এখন আসলে আমাদের দেশে হচ্ছে, তো হেপ্লো ট্রান্সপ্লান্টেশন তার মধ্যে অন্যতম। তো এটি যদি আসলে সরকারি পর্যায়ে করা সম্ভব কিনা, এবং যদি সরকারি পর্যায়ে করা যায় তাহলে এতে কি খরচ কমিয়ে আনা সম্ভব কিনা? হেপ্লো ট্রান্সপ্লান্টের মাধ্যমে প্রত্যেক রোগীরই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা সম্ভব। তো এটা অন্য কোনো জটিল চিকিৎসা না, হয়তো একটু টেকনিক্যালি আর একটু সফিস্টিকেটেড। তো আমি মনে করি না যে পাবলিক লেভেলে বা সরকারি লেভেলে এটা করা সম্ভব নয়। সেক্ষেত্রে স্কিল পার্সন একটা বিরাট ব্যাপার, সেটা ডেভেলপ করতে লাগবে। আর ডেফিনেটলি সরকারি ভাবে যদি হয় তাহলে প্রাইভেটের যত খরচটা ডেফিনেটলি কমবে। শিশুদের ক্ষেত্রে আসলে কি ধরনের ক্যান্সার হতে পারে এবং তাদের ভেতরে কি ধরনের উপসর্গ দেখা দেয়? শিশুদের ক্ষেত্রে সাধারণত অ্যাকিউট লিউকেমিয়া এবং অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াটা বেশি হয়ে থাকে, যেটা নাকি অ্যাবাউট 85% ক্ষেত্রে, আর 15% ক্ষেত্রে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়াটা হয়ে থাকে। তো লিউকেমিয়া যেটা হয়, লিউকেমিয়া হলে বাচ্চাদের সাধারণত জ্বর হওয়া থেকে শুরু হয়, কিছু গ্ল্যান্ড যে আমরা বলি লিম্ফ নোড, এগুলো ফুলে যায়, গ্রন্থিগুলো একটু ফুলে যায়, পেটের ভিতরে একটু পেটটা একটু ফোলা ফোলা মনে হতে পারে। তো সেক্ষেত্রে আসলে এগুলো তো অন্য রোগেও দেখা দিতে পারে, তাহলে কি করে বুঝবো যে আসলে সেই বাচ্চাটির ব্লাড ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে? ব্লাড টেস্টের যে সবচেয়ে যে বেসিক টেস্ট সেটা হলো সিবিসি, রক্তের ব্লাড কাউন্ট। তো এটা করতে গেলেই সাধারণত ধরা পড়ে যায় যে লিউকেমিয়ার যে কি আছে। সেই ক্ষেত্রে হয়তো এনিমিয়া দেখা দিবে, অর্থাৎ রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা দেখা দিবে, হোয়াইট সেল কাউন্ট বা শ্বেতকণিকাটা অনেক বেড়ে যাবে, অনেক ক্ষেত্রে অনেক কমে যেতে পারে, অনুচক্রিকা যেটা প্লেটলেট বলি সেটা অনেক ক্ষেত্রে অনেক কমে যায়, অনেক ক্ষেত্রে 3টা সেল লাইনই কমে যায়। তো ওই ব্লাডের ভিতরে কিছু অ্যাবনর্মাল সেল দেখেই ডাক্তার সন্দেহ করেন যে এটা স্বাভাবিক কোনো জ্বর নয়, এবং প্লেটলেটটা যখন অনেক বেশি কমে যায় তা ডেফিনেটলি তখন ওরা হিমাটোলজিস্টের কাছে চলে আসে। এইভাবেই পরে আমরা ডায়াগনোসিস করতে পারি যে এটা ব্লাড ক্যান্সার হয়েছে। ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালেহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আপনার মতামত দেওয়ার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বাংলাদেশে ব্লাড ক্যান্সার চিকিৎসার অগ্রগতি নিয়ে আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ শুনলেন। মনে রাখতে হবে, এমন পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শের বিকল্প নেই। আগামী স্বাস্থ্যযোগ দেখার আমন্ত্রণ রইল, সাথেই থাকবেন।